স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। বিশ্বকাপে আজ দুই ম্যাচে দুই ফেভারিটের সামনে বেলজিয়াম উরুগুয়ে কি চ্যালেঞ্জ উতরে যেতে পারবে? লস অ্যাঞ্জেলসে ইরানের বিপক্ষে রাত 1টায় বেলজিয়ামের গোল খরা কাটানোর পরীক্ষা, আর মায়ামিতে স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দের সামনে উরুগুয়ে খেলা শুরু ভোর 4টায়। জুবাইর নূরের প্রিভিউ রিপোর্ট। চলতি বিশ্বকাপে গ্রুপ জি এবং গ্রুপ এইচ এর মোট 8 ম্যাচের 8টাই ড্র। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে এমন রেকর্ড আগে দেখেনি ফুটবল বিশ্ব। কেপ ভার্দে স্পেনকে থামিয়ে দিয়েছে, ইরান নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করে ফিরেছে, আর বেলজিয়াম উরুগুয়ের মতো নামী দলগুলো প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছে এই বিশ্বকাপে শুধু নাম আর ভারে ম্যাচ জেতা যাবে না। অর্থাৎ এই দুই গ্রুপের জন্য বলাই যায় যে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ পরিচয় করায় দ্বিতীয় ম্যাচ ভবিষ্যৎ লিখে দেয়। আর সেই ভবিষ্যতের পাতায় নিজেদের নামটা নিরাপদ করতে এবার মাঠে নামবে বেলজিয়াম, ইরান, উরুগুয়ে আর কেপ ভার্দে। লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে রাত 1টায় বেলজিয়ামের সামনে ইরান। দুই দেশের ফুটবল ইতিহাসে প্রথম দেখা, কিন্তু ম্যাচের চাপ পুরনো বিশ্বকাপের মতোই ভারী। মিশরের সঙ্গে 1-1 ড্র করে শুরু করা বেলজিয়াম জানে আরেকটা হোঁচট মানে গ্রুপ জি এর হিসাব জটিল হয়ে যাবে। রুডি গার্সিয়ার দলের সবচেয়ে বড় অস্বস্তি গোল স্কোরিং। আত্মঘাতী গোল বাদ দিলে বিশ্বকাপে বেলজিয়ামের শেষ গোল 2022 সালে কানাডার বিপক্ষে। এরপর 46টি শট, 5.66 এক্সজি, কিন্তু জাল বলের দেখা পায়নি। কেভিন ডি ব্রুয়নার পাস, ট্রসার্ডের মুভমেন্ট, ডি কেটেলারের উপস্থিতি আর রোমেরো লুকাকুর বক্সের দাপট, সবকিছু মিলেও যদি ফিনিশিং না আসে তাহলে রেড ডেভিলদের আভিজাত তো কাগজেই আটকে থাকবে। তবুও বেলজিয়ামই ফেভারিট। রুডি গার্সিয়ার অধীনে বেলজিয়াম 15 ম্যাচে 9 জয় 5 ড্র এবং 1 হার নিয়ে 14 ম্যাচ অপরাজিত। সেই অপরাজিত ছন্দের আত্মবিশ্বাস নিয়েই এবার ইরানের বিপক্ষে মাঠে নামবে তারা। ইরানের জন্য ম্যাচটা স্বপ্ন আর বাস্তবতার মাঝের সেতু। নিউজিল্যান্ডের বিপক্ষে 2-2 ড্রয়ে রামিন রেজাইয়ান একাই গল্প লিখেছেন। 36 বছর বয়সে একমাত্র ইরানি খেলোয়াড় হিসেবে গড়েছেন গোল ও অ্যাসিস্টের রেকর্ড। তবুও ইউরোপিয়ান দলের বিপক্ষে তাদের রেকর্ড খুব একটা ভালো না। 10 ম্যাচে মাত্র 1 জয়। কিন্তু মেহেদি তারিমি যদি সুযোগ কাজে লাগান আর বিশ্বকাপে বেলজিয়ামের গোল খরাও যদি লম্বা হয়, তাহলে সোফি স্টেডিয়ামে অঘটনের গন্ধ ছড়াতেই পারে। অন্যদিকে মায়ামিতে সোমবার ভোর 4টায় উরুগুয়ের সামনে ভজিনিয়ার কেপ ভার্দে। নাম শুনলে ম্যাচটা সহজ মনে হতে পারে, কিন্তু স্পেনের 27 শট সামলে গোল শূন্য ড্র করা দলকে আর ছোট বলা যায় না। অভিষেক বিশ্বকাপেই কেপ ভার্দে দেখিয়েছে শৃঙ্খলা কখনো কখনো তারকার চেয়ে বড় অস্ত্র। পুরো ম্যাচে মাত্র একটি ফাউল। 1966 সালের পর বিশ্বকাপে এমন রেকর্ড আর নেই। 40 বছর বয়সী গোলরক্ষক ভজিনিয়া স্পেনের বিপক্ষে 7 সেভে যেন গ্লাভস দিয়ে ইতিহাস লিখেছেন। এবার তার সামনে ডারউইন নুনিয়েস, ভালভার্দে, উগার্তে, বেনতাঙ্কুরদের উরুগুয়ে। সৌদি আরবের বিপক্ষে 27 শট ও ওপেন প্লে থেকে 34টি ক্রস নিয়েও 1-1 ড্র করা মার্সেলো বিয়েলসার দল জানে ক্রস আর প্রেস যথেষ্ট নয়, দরকার ফিনিশিং। দুই মাঠে এক প্রশ্ন, ফেভারিটরা কি জেগে উঠবে, নাকি আবারও আন্ডারডগদের চমকে কাঁপবে বিশ্বকাপ, নাকি আবারও হবে ড্র আর বাড়বে রাউন্ড অফ 32 এর জটিলতা? উত্তর জানা যাবে রাত শেষে ভোরের আলো ফোটার পরেই। জুবাইর নূর, 71। এনরিকের সাথে আসলেই সম্পর্কটা ভালো না কার্লো আনচেলোত্তির, নাকি অন্য কিছু? সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো মিম শুরু হয়ে গেছে মরক্কো ম্যাচে তাকে না নামানোর পর থেকেই। এরপর হাইতির বিপক্ষে জয়, এনরিকের ম্যাচ টাইম, অফসাইডে গোল, কত কিছুই না হয়েছে, কিন্তু ট্রল থামেনি। আসলেই কি ইতালিয়ান বস আনচেলোত্তির সাথে তার সম্পর্ক খারাপ? ব্রাজিলের তরুণ তুর্কি নিয়ে নিজে কি বলছেন? রিপোর্টে বিস্তারিত। মরক্কোর বিপক্ষে 1-1 ড্রয়ের পর সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্নই ঘুরছিল, আনচেলোত্তি কি এনরিককে পছন্দ করেন না? মিম বন্যা বয়ে গেছে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে। ম্যানেজার হেইট সিন থেকে শুরু করে রিয়াল মাদ্রিদে মিনিট ম্যানেজমেন্টের পুরনো ছবি, 19 বছরের ছেলেটাকে নিয়ে রসিকতার শেষ নেই। হাইতির বিপক্ষে 3-0-তে জয়ের পর এনরিক নিজেই সব প্রশ্নের জবাব দিলেন। 63 মিনিটে মাঠে নামলেন কুনহার সাবস্টিটিউট হিসেবে, একটা গোল করলেন, অফসাইডে বাতিল হলো, কিন্তু ফিলাডেলফিয়ার স্টেডিয়াম দাঁড়িয়ে অভিনন্দন জানালো। মাঠে নামলেই কিছু একটা হয়, দর্শক সেটা টের পায়। তবে এনরিকের রেকর্ডটাও বলা দরকার। ব্রাজিলের হয়ে 17 ম্যাচে 4 গোল, বিশ্বকাপ কোয়ালিফায়ারে 6 ম্যাচে গোল নেই। তবে শেষ ওয়ার্ম আপ ম্যাচে মিশরের বিপক্ষে পেরেছিলেন, আর নেইমার এই ম্যাচেও নেই। কাফ ইনজুরিতে ফিলাডেলফিয়া পর্যন্ত জানিনি।
ম্যাচের পর এনরিক সরাসরি বললেন, রিয়াল মাদ্রিদে 1 বছর আনচেলত্তির সাথে ছিলেন, 5 মিনিট হোক বা 15, সেটা কোনো ব্যাপার না, নিজের সবটা নিংড়ে দেন। তিনি জানেন এনরিক কি করতে পারে। এখনো একই কোচ খেলোয়াড় দ্বন্দ্বের যে গল্প বাইরে চলছিল, একটা বাক্যেই সেটা উড়িয়ে দিলেন। কিন্তু কেন তিনি স্টার্টিং 11-এ নেই, এনরিক নিজেই সেটা বোঝেন। আনচেলত্তি তার জন্য যা ভালো সেটা করবেন না, ফ্যানদের জন্য যা ভালো সেটাও না, তিনি দলের জন্য যা ভালো সেটা করবেন। এটাই তাকে বড় কোচ বানিয়েছে। এই ম্যাচিউরিটি 19 বছর বয়সী ছেলেটার মুখে শুনে অবাকই হতে হয়। কার্লো আনচেলত্তির সাথে এনরিকের রসায়নটা বেশ পুরনো অবশ্য। রিয়াল মাদ্রিদ থেকে শুরু, বিশ্বকাপে নিয়মিত খেলার সুযোগ নিশ্চিত করতে অলিম্পিক লিওতে লোনে যাওয়ার আগে রিয়ালে তার খেলার সময় বা মিনিটস বেশ কড়া নজরদারিতে রেখেছিলেন ডন কার্লো। এবার বিশ্বকাপে এনরিককে শুরুর একাদশে না নামিয়ে অস্ত্র রিজার্ভে রাখার যে সিদ্ধান্ত আনচেলত্তি নিয়েছেন, তা মূলত 4টি মূল স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি এক হিসেবি, ট্যাকটিক্যাল এবং সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি। মরক্কো ম্যাচের পর আনচেলত্তি স্বীকার করেছিলেন, বিশ্বকাপের মতো মঞ্চে ডেবিউ করার চাপ বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কেও মানসিকভাবে প্যারালাইজড করে দিতে পারে। ব্রাজিলের নাম্বার 9 জার্সির একটা অলিখিত ওজন আছে। 19 বছরের একটা তরুণ যদি শুরু থেকেই খেলে স্ট্রাগল করে আর ব্রাজিল পয়েন্ট হারায়, তাহলে মিডিয়া আর ফ্যানদের ব্যাকল্যাশ তার দীর্ঘমেয়াদী কনফিডেন্স পুরোপুরি গুঁড়িয়ে দিতে পারে। ইম্প্যাক্ট সাব হিসেবে তাকে খেলানো হলে শুরুর একাদশের সেই বিশাল মনস্তাত্ত্বিক চাপ থেকে এনরিক আড়ালে থাকেন। তাই প্রতিপক্ষের ডিফেন্স যখন কিছুটা আলগা হয়ে আসে, তখন তিনি মাঠে নেমে পূর্ণ স্বাধীনতা নিয়ে খেলতে পারেন। আধুনিক টুর্নামেন্ট ফুটবলে ম্যাচের ফয়সালা প্রথমার্ধের 45 মিনিটে খুব কমই হয়, আসল খেলাটা জমে ওঠে শেষ 30 মিনিটে। ম্যাচের প্রথম 60 মিনিটে প্রতিপক্ষের একাদশ ফ্রেশ আর অর্গানাইজড ডিফেন্সিভ ব্লকের মুখোমুখি হওয়া যে কোনো তরুণ স্ট্রাইকারের জন্যই ভীষণ কঠিন। কিন্তু 65 মিনিটে ক্লান্ত ডিফেন্ডারদের বিপক্ষে যখন এনরিককে মাঠে নামানো হয়, তা প্রতিপক্ষের জন্য এক ট্যাকটিক্যাল নাইটমেয়ার হয়ে দাঁড়ায়। আর র অ্যাক্সিলারেশন, ফিজিক্যাল পাওয়ার আর অক্লান্ত এনার্জি যে কোনো ডেডলকই ভেঙে দিতে পারে, যেমনটা আগের ফ্রেন্ডলি ম্যাচগুলোতে দেখা গেছে। বিশ্বকাপ জিততে হলে পুরো দলকে একটা ইউনিট হিসেবে ডিফেন্ড করতে হয়, আর আনচেলত্তির ট্যাকটিক্যাল সিস্টেমে আউট অফ পজিশন বা বল ছাড়া কঠোর শৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক। অ্যাটাকিং থার্ডে এনরিকের সক্ষমতা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু ট্রানজিশনের সময় তার স্ট্রাকচারাল প্রেসিং, ডিফেন্সিভ পজিশনিং এবং ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেসে এখনও উন্নতির জায়গা আছে। বেঞ্চে বসে ম্যাচের ফ্লো পর্যবেক্ষণ করার এই সুযোগ তাকে বুঝতে সাহায্য করছে ঠিক কখন এবং কোথায় তার প্রেসিং ট্রিগারগুলো চালু করতে হবে। এনরিকের খেলার ধরন অত্যন্ত ফিজিক্যাল, যা মূলত এক্সক্লুসিভ বার্স্ট অফ এক্সিলারেশনের উপর নির্ভরশীল। এর আগে অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে এনরিক হ্যামস্ট্রিং এবং থাই স্ট্রেইনের মতো ইনজুরিতে পড়েছেন। আনচেলত্তি তার ফিজিক্যাল ডিউরেবিলিটি বা শারীরিক ফিটনেস নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে রাজি না। তার খেলার মিনিটস নিয়ন্ত্রণ করে এটা নিশ্চিত করা হচ্ছে যে ব্রাজিল যখন টুর্নামেন্টের হাই ইন্টেন্সিটি নকআউট পর্বে পৌঁছবে, তখন এনরিক থাকবেন একদম ফ্রেশ, এক্সপ্লোসিভ এবং সম্পূর্ণ ইনজুরি মুক্ত। কার্লো আনচেলত্তি এনরিককে বেঞ্চে বসিয়ে রাখছেন তার প্রতিভার উপর সন্দেহ থেকে নয়, বরং তিনি তাকে আগলে রাখছেন কারণ তিনি এই তরুণের আসল মূল্যটা জানেন। এনরিককে একজন এলিট হাই ইম্প্যাক্ট ওয়েপন হিসেবে বাঁচিয়ে রেখে ইতালিয়ান বস এটাই নিশ্চিত করছেন, যখন নকআউটের হাই এন্ড ম্যাচগুলো সামনে আসবে, ব্রাজিলের ডাগআউটে থাকবে এক সম্পূর্ণ ফ্রেশ, মনস্তাত্ত্বিকভাবে চাপমুক্ত এবং মারাত্মক মোটিভেটেড এক বিশ্বমানের স্ট্রাইকার, যে একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে প্রস্তুত। খালিদ জামিল, একাত্তর। ফিনিক্স পাখির মতো ফিরবেন রাফিনিয়া। বিশ্বকাপে আবারও মাঠে নামবেন এই তারকা, দাবি তার স্ত্রীর। মেডিকেল টিমও চেষ্টা চালাচ্ছে ইনফর্ম রাফিনিয়াকে ফেরানোর। তবে বিশ্বকাপে সেলেসাওরা ঠিক কোথায় শেষ করবে তার উপরে নির্ভর করছে রাফিনিয়া আবারও এই বিশ্বকাপের ম্যাচ খেলতে পারবেন কি না। ব্রাজিলিয়ান উইঙ্গারের বর্তমান অবস্থান নিয়ে বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। আমি জানি ও ফিরবে, ওকে ফিরতেই হবে। আগুন ছড়ানো সেই ফিনিক্সের মতো করেই রাফিনিয়া আবার ফিরে আসবেন। স্বামীকে উৎসাহ যোগাতে কথাগুলো রাফিনিয়ার স্ত্রীর। তবে মেডিকেল টিম কি বলছে?
শ্রী বলছেন রাফিনিয়া ফিরবেন, অন্যদিকে ব্রাজিলের মেডিকেল টিমও সব চেষ্টা করছে ওকে ফেরানোর। এমনকি স্থানীয় এক মেডিকেলেও রাফিনিয়াকে নেওয়া হয়েছিল যখন ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু রিয়েলিটি কি বলে? এই রাফিনিয়াকে ব্রাজিল রাউন্ড অফ 32-তে পাবে তো? ইমেজ স্ক্যানিং করে জানা গেছে ডান থাইয়ের পেছনের পেশিতে চোট আছে। হ্যামস্ট্রিং এর চোট পাওয়া রাফিনিয়া থাকছেন না অনির্দিষ্টকালের জন্য, কিন্তু কপাল ভালো থাকলে আবারও মাঠে নামতে পারেন বিশ্বকাপে। রাফিনিয়ার ফেরাটা সহজ হবে না, কিন্তু সময় সাপেক্ষ তো বটেই। ব্রাজিল যদি রাউন্ড অফ 32 পার হয়ে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে তাহলে ফেরার একটা সুযোগ আছে এই উইঙ্গারের। আর যদি দল বেশি দূর আগাতে না পারে তাহলে ওর বিশ্বকাপ সফর এখানেই শেষ। প্রশ্ন, রাফিনিয়ার জায়গায় আনচেলত্তি খেলাবেন কাকে? ফিফার রুল অনুযায়ী প্রথম ম্যাচের আগ পর্যন্ত প্লেয়ার চেঞ্জ করার সুযোগ আছে, কিন্তু ব্যাপারটা যেহেতু দ্বিতীয় ম্যাচে ঘটেছে তাই রাফিনিয়া রিপ্লেসমেন্ট নেওয়াটা আর হচ্ছে না ব্রাজিলের। কার্লো আনচেলত্তিকে স্কোয়াডের বাকিদের মধ্য থেকেই খেলাতে হবে রাইট উইংয়ে, কিন্তু সেখানেও খুব একটা অপশন হাতে নেই। একদিকে রায়ান, অন্যদিকে এন্ড্রিক, যাদের মধ্যে কেউই সেই অর্থে বড় মঞ্চের প্লেয়ার না। তাই ব্রাজিলের রাইট উইং নিয়ে বিশাল একটা শঙ্কা থেকেই যাচ্ছে। নেইমার ফ্রাই অ্যাটাকিং মিডটা আগের তুলনায় স্ট্রং হচ্ছে ঠিকই, তবে ওদের উইংটা রাফিনিয়ার অভাবেই ভুগবে। হেক্সা মিশনে এটা ওদের সবচেয়ে বড় লসই হয়তো। এমন একটা দল নিয়ে পারবেন তো কার্লো আনচেলত্তি নিজের ক্যারিশমা দেখাতে? আবু নাইম, ৭১। বিশ্বকাপের সবুজ গালিচায় 90 মিনিটের ফুটবল যুদ্ধের বাইরে থাকে সাইকোলজিক্যাল গেমও। এর মধ্যে নিজ দেশের লোকাল খাবার উড়িয়ে আনাও বড় অস্ত্র হিসেবে কাজ করে। এই যেমন ইউরোপের হিমশীতল দেশ নরওয়ে যুক্তরাষ্ট্রে খেলতে নিজেদের সঙ্গে 1 টন খাবার উড়িয়ে এনেছে আর্লিং হালান্ডরা। তাদের বিশ্বাস এতে মানসিকভাবে চাঙা থাকবে ফুটবলাররা। হাসান সজীবের রিপোর্ট। এই দৃশ্যটা কোনো রেস্তোরাঁর নয় কিংবা কোনো টিভি শো এর রান্নাঘরও না। বিশ্বকাপে খেলতে আসা নরওয়ে ফুটবল দলের ক্যাম্পে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী ওয়াফেল। আর এই খাবারের ঘ্রাণের ভেতরে লুকিয়ে আছে তাদের বিশ্বকাপ মিশনের এক অদ্ভুত কিন্তু গুরুত্বপূর্ণ গল্প। ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফেরা নরওয়ে এবার প্রস্তুতিতে কোনো ঝুঁকি রাখতে চায় না। তাই আর্লিং হল্যান্ড, মার্টিন ওডেগার্দের জন্য যুক্তরাষ্ট্রে শুধু দল আসেনি, এসেছে ঘরের স্বাদও। মোট প্রায় 1 টন খাবার নিয়ে যুক্তরাষ্ট্রে উড়ে এসেছে ভাইকিংরা। এর মধ্যে আছে 300 কেজি মাছ, নরওয়েজিয়ান চিজ এবং হাজার হাজার ফলমূল। তবে বিষয়টা এমন নয় আমেরিকার খাবারে ফুটবলারদের পেটে সমস্যা হবে। মূলত নরওয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের আবহাওয়ার বড় পার্থক্য থাকে। ঝুঁকে নিতে চায়নি দেশটি। নরওয়ে শীত প্রধান দেশ, আর আমেরিকায় এবার প্রচন্ড গরম। তাই এত খাবার আনার একটাই লক্ষ্য, খেলোয়াড়রা যেন মনে করে তারা দেশের বাইরে নয়, দেশের খুব কাছেই আছে। হালান্ডরা যাতে মানসিকভাবে ফুরফুরা থাকে। আমরা এখানে লম্বা সময় থাকব। আমাদের লক্ষ্য খেলোয়াড়রা যেন নিজেদের বাড়ির মতোই অনুভব করতে পারে। এই খাবারগুলো কি শুধু ক্ষুধা নিবারণ কিংবা দেশীয় খাবারের স্বাদ নেবার জন্যে? মোটেও নয়। নরওয়ের ঠান্ডা উপকূল থেকে আনা স্যালমন, ট্রাউট, আর্কটিক চার আর হ্যালিবার্ট মাছ, যা দলের ডায়েটের বড় হাতিয়ার হিসেবে কাজ করবে। আমরা নরওয়ের উপকূল থেকে মাছ ও সামুদ্রিক খাবার এনেছি। এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতির অংশ। শুধু খাবার নয়, এই আয়োজন খেলোয়াড়দের মানসিক প্রস্তুতিরও অংশ। কারণ ইউরোপের বিভিন্ন লিগে খেলা তারকারা যেন জাতীয় দলে এসে হারিয়ে না ফেলেন নিজের পরিচিত পরিবেশ। খেলোয়াড়রা এটা খুব পছন্দ করেছে। বিদেশে খেললেও এই খাবার তাদের ঘরের অনুভূতি ফিরিয়ে দেয়। আর মাঠেই সেই প্রস্তুতির প্রভাবও স্পষ্ট। 1998 সালের পর প্রথম বিশ্বকাপ ম্যাচেই ইরাককে 4-1 গোলে হারিয়েছে নরওয়ে। জোড়া গোল করেছেন আর্লিং হল্যান্ড। এখন তাদের লক্ষ্য আরো বড়, ঘরের স্বাদ আর আত্মবিশ্বাসকে সঙ্গী করে বিশ্বকাপে এগিয়ে যাওয়া। তবে বিশ্বকাপে দেশীয় খাবার নিয়ে আসা নতুন না। গেল আসরের মতো এবারও গরুর মাংস নিয়ে এসেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের জন্য লাতিন আমেরিকা থেকে বেস ক্যাম্পে পৌঁছেছে প্রিজার্ভ ও কাটা 500 কেজি গরুর মাংস। বিশেষজ্ঞদের মতে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলোয়াড়দের পরিচিত খাদ্যাভ্যাস থাকলে তা পারফরম্যান্স, শারীরিক সক্ষমতা ও মানসিক স্বস্তির জন্য বড় রোল প্লে করে। হাসান সজীব, ৭১।
কেউ মেসিকে নিয়ে কেউ আবার নেইমারকে নিয়ে রব ওঠাচ্ছেন। আর্জেন্টিনা ব্রাজিলে বুঁদ হয়ে আছে কোটি ফুটবল প্রেমী। সমর্থন দিতে গিয়ে অনেকে সিরিয়াস হচ্ছেন, কেউ লাইন ক্রস করছেন। তাদেরকেই সাবধান করে দিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। নিজের পছন্দের দলের নামও প্রকাশ করার সাহস দেখাননি। মেসিরা রাখছেন সবার উপরে। সাইফুল রূপক জানাচ্ছেন বিস্তারিত। ৭১ টেলিভিশনের জন্মদিনে আমরা পেয়েছি বিশেষ একজন গেস্ট, নুরুল হক নূর, মাননীয় প্রতিমন্ত্রী। চারদিকে আসলে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। নুরুল হক নূরের আসলে পছন্দের দল কোনটা? আপনার পছন্দের দলের হালচাল কি? কতটুকু আসলে মজা পাচ্ছেন খেলা দেখে? আমি আমার দলের পছন্দ করলে আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না, কারণ বাংলাদেশের মানুষ যেভাবে আসলে দুটো দল কেন্দ্রিক, মানে এটা ক্রেজি অবস্থা বলবো নাকি এটা মানুষের একটা মানে অতিরিক্ত ভালোবাসা, না মাতামাতি, না পাগলামি বলবো, এটা আমি জানি না। কিন্তু আমি মনে করি যে আসলে এরকম এক্সেসিভ মানে করা ঠিক না। বিভিন্ন জায়গা থেকে মারামারিটা মানে বেজে যাচ্ছে, পতাকা টানাইতে যে বিল্ডিং থেকে পড়ে আহত হচ্ছে এবং অনেক জায়গায় সংঘাত সহিংসতার সূত্রপাত হচ্ছে। সুতরাং আমি নতুন করে আমি আমার কোন দল পছন্দ করি, কোন খেলোয়াড় পছন্দ করি, এটা বইলা এই সংঘাতকে উস্কাই দিতে চাই না। খেলার মানুষ আনন্দ সহকারে খেলা দেখুক, যারা ভালো খেলবে তাদের প্রতি আমার শুভকামনা। ব্রাজিল তাদের সেকেন্ড ম্যাচে ৩-০ গোলে জিতলো, আর্জেন্টিনা প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতলো। কোন দলটা ব্যালেন্স মনে হয় বিশ্বকাপে? কোন দলটার মনে হয় যে ভালো করতে পারে বেশি? এই দিক থেকে আর্জেন্টিনা একটা লং টাইম ধরে ভালো খেলতেছে, আর খেলার জায়গা থেকে ব্রাজিলও কাছাকাছি খেলে। সো এই দুইটা দল ছাড়াও তো আরও অনেক দল আছে, কিন্তু আমাদের দেশের মানুষ বিশেষ করে এই দুইটা দলের মধ্যেই আসলে বেশি তাদের একটা ক্রেজ আছে। মেসি হ্যাটট্রিক করে, যখন এই ধরনের প্লেয়ার এই শেষ বয়সে এসে এইভাবে পারফর্ম করে, তখন আসলে ফুটবল ফ্যান হিসেবে, আপনার রাজনীতিবিদ না নিশ্চয়ই, ফুটবল ফ্যান কতটা উপভোগ করেন? মেসি শতাব্দীর একজন সেরা প্লেয়ার হিসেবে তার নাম থাকবে। সুতরাং ভালো খেলার যেই মানে খেলুক না কেন, সেটা তো আমাদের তাকে রেকগনাইজ করতে হবে। সে ফুটবলের ইতিহাসে একজন স্মরণীয় খেলোয়াড় হয়ে থাকবে এবং তার অবদানের কারণে সে অনেক বছর এই জগতের মানুষকে ইন্সপায়ার করবে, সেটা তো আসলে বলার অবকাশ নেই। দুদিন আগে আসিফ মাহমুদ সজীবের একটা ইন্টারভিউ করেছিলাম, সেখানে তিনি তো ব্রাজিল সাপোর্টার। তিনি বলছিলেন যে তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম কোন দলের সাপোর্টার তিনি কনফিউজড, নাসিরুদ্দিন পাটোয়ারি কোন দলের সাপোর্টার কনফিউজড। তিনি বলেছেন যে বাংলাদেশে অনেক দর্শক আছে যে যেই দল চ্যাম্পিয়ন হয় পরের 4 বছর ওই দলের জার্সি পরেই ঘুরে, মানে সুযোগ সন্ধানী। আপনি কি বলবেন? আমি খেলাকে খেলা হিসেবে দেখি। এখন ধরেন ইন্টারেস্টিং বিষয় যে একটা কন্টেন্ট দেখছিলাম যে একজন মহিলা পড়ালেখা করতেছে, হ্যাঁ, তার শাশুড়ি বলতে চাই, হ্যাঁ আমার বৌমা পড়াশোনা করতেছে, পরে বলছে কেন পড়তেছে, খেলোয়াড়ের নাম মুখস্থ করতেছি, কারণ আমি তো খেলাধুলা না বুঝলেও একটা দলকে পছন্দ করি, জার্সি পরে করি, যদি আমার নাম জিজ্ঞেস করে, তো সেই কারণে এখন আমাদের দেশের মধ্যে যেভাবে একটা অতিরিক্ত হচ্ছে, এই বিষয়ে নিয়ে আমি আর আসলে বেশি কথা বলতে চাই না। ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ফুটবলে অ্যাপ্রিসিয়েশন হচ্ছে না। আমি আর কথা ওকে, থ্যাংক ইউ। নুরুল হক নূর, মাননীয় প্রতিমন্ত্রী, তিনি ফুটবলটা ফলো করেন কিন্তু নিজে কোন দল পছন্দ করেন সেটা ডিসক্লোজ করেননি, তবে আশা করছেন দারুণ ফুটবল ম্যাচই হবে সামনের দিনগুলোতে। সাইফুল রূপক, ৭১। ঢাকার পথ ঘাট মাঠ কখনো আকাশী নীল, কখনো ঘন সবুজ, অন্য কিছু না। চলছে ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা ব্রাজিলে ছেয়ে গেছে চারপাশ। বাংলাদেশি সমর্থকদের এই উন্মাদনা পৌঁছে গেছে বিশ্বমঞ্চে। বাংলার ক্রেজি ফ্যানদের ভিডিওতে নেইমারের লাইক, ফেব্রিজিও রোমানোর পোস্ট আর ইন্টারন্যাশনাল কভারেজ। বাংলাদেশের ফুটবল উন্মাদনা দেখে সারা দুনিয়া অবাক। এই সব কিছুর বিস্তারিত মঈন হাসানের রিপোর্টে। ইন্টারন্যাশনাল হেডলাইনে সাপোর্টার্স ফ্রম বাংলাদেশ, নেইমার চিৎকার, এমন ভিডিওতে খোদ নেইমারের লাইক, ফ্যাব্রিজিও রোমানোর পোস্টে বাংলাদেশের ব্রাজিল ভক্তদের উল্লাস। ফুটবলের প্রতি, আর্জেন্টিনা ব্রাজিলের প্রতি বাংলাদেশিদের এমন নিখাত নিঃস্বার্থ ভালোবাসা নজর কাড়ছে বিশ্ববাসীর। লাল সবুজের এই দেশে ফুটবলের সাথে সাধারণ মানুষের সখ্যতা বেশ পুরনো। এখানে ফুটবল জাগছে নতুন করে। ল্যাটিন আর ইউরোপিয়ান ফুটবলের সাথে বাংলার প্রেম অজানা কিছু না। আর্জেন্টিনার মেসি, ব্রাজিলের কাকা বা নেইমার, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, তর্ক বিতর্ক সব ছাপিয়ে একসাথে একটা ম্যাচ উপভোগ হয়ে ওঠে সবচেয়ে বড় আনন্দ। এবারের বিশ্বকাপে উন্মাদনা আর একটু বেশি। প্রথমবার ৪৮ দল নিয়ে আয়োজন। ছোট বড় সব দলের লড়াই জমে উঠেছে। তবে বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিল কাড়ছে সব আলো।
ম্যাচগুলো দেখতে গভীর রাত কিংবা কাকডাকা ভোরে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ফুটবল প্রেমীরা এক হয়েছিলেন জায়ান্ট স্ক্রিনের সামনে। আর্জেন্টিনার ব্রাজিলের জার্সিতে হই হুল্লোড় করে উপভোগ করেছেন মেসি ভিনিদের খেলা। মূল ভেন্যু থেকে হাজার হাজার মাইল দূরে পুরো দমে জমে যাচ্ছে বিশ্বকাপের ভাইব। সেসব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে ঝড়ের গতিতে। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো এমন দৃশ্য প্রকাশ না করে পারেনি। ফুটবল প্রেমীদের খুব পরিচিত নাম ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। ব্রাজিল হাইতি ম্যাচের পর রোমানোর সোশ্যাল হ্যান্ডেলগুলোতে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে ব্রাজিল ভক্তদের উদযাপন চোখে পড়ে নেইমার নেইমার স্লোগানে চারদিক মুখরিত। সেখানে বাংলাদেশি ফ্যানদের প্যাশন অতুলনীয় বলছেন রোমানো। এটা মোটেও ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও নয়, বাংলাদেশের ক্যাপিটাল সিটি ঢাকা। নেইমার নেইমার স্লোগান দেওয়া সেই ভিডিও একজন ফ্যান আপলোড করেন ইনস্টাগ্রামে, যেখানে আবার নেইমার নিজেই লাইক দিয়েছেন, জানিয়ে ব্রাজিল ফ্যানদের সে কি উচ্ছ্বাস। আবার স্কটল্যান্ড ম্যাচেও তো ফিরছেন তাদের প্রত্যাশিত হিরো, সেই খবর ছড়িয়ে গেছে চারদিকে। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো নিউজের হেডলাইনে ব্যবহার করছেন বাংলাদেশের নাম। বাংলাদেশি ফ্যানদের এই ক্রেজিনেস অ্যাভয়েড করা খুব কঠিন। নিজ দেশ এখনো অংশ না নিলেও আর কোনো দেশে বিশ্বকাপ নিয়ে এমন উন্মাদনা হয় খুঁজে পাওয়া খুব কঠিন। বাংলাদেশ এখানে আলাদা, বাংলাদেশ এখানে ব্যতিক্রম। আর্জেন্টিনা আর ব্রাজিল আকাশী নীল আর সবুজে ছেয়ে গেছে পথঘাট। যেদিন এদেশ বিশ্ব ফুটবলে অংশ নেবে সেদিন কি ঘটবে তা কল্পনা করা যায় না। বাংলাদেশ এখন সেই স্বপ্নই বুনছে। অপেক্ষা কত দীর্ঘ হবে সেটাই এখন বড় প্রশ্ন। মঈন হাসান, একাত্তর। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথে থাকুন।